সংকট আজও এখনও আছে। কয়েকদিন থেকে এই ঘটনা ঘটছে। এই ঘটনা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার, এবং আমি মনে করি একটা ঘটনা প্রমাণ করে এই সরকার একটা রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম কোনো যোগ্যতা রাখে না। এই ঘটনা দিয়ে সেটা খুব ক্লিয়ারলি প্রমাণিত হয়। আমরা জানি যে সরকারি চাকুরি আইন একটা নতুন অধ্যাদেশের মাধ্যমে 2025 সালে আবার সংশোধন করে দেওয়া হয়েছে। এটা 18 সালে একবার এটা আইন করা হয়েছিল। এখন যেহেতু সংসদ নেই, তাই অধ্যাদেশের মাধ্যমে এটা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানে যেই আইনের যে ধারাগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এগুলো আসলে আগে ছিল, এগুলো ছিল না তা না। 1979 সালে জিয়াউর রহমানের সময় এখানে এগুলো ছিল, বরং আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যেগুলো এই নতুন অধ্যাদেশে সংযুক্ত করা হয়নি। কি হয়েছে এটা আসলে মূলে শোনা, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই একটা ঘটনা প্রমাণ করে যে এই সরকার এই রাষ্ট্র চালানোর এবং বিশেষ করে এই ভালনারেবল সময়ে রাষ্ট্র চালানোর জন্য কতটা অথর্ব, অক্ষম এবং অযোগ্য একটা সরকার। বেসিক একটু কথা বলে নেই, আমরা আসলে ওই টেকনিক্যালিটিতে ঢুকতে চাই না, কে সঠিক কে ভুল সেই আলোচনা আমার করার জন্য ভিডিও না। এখানে 4টা শর্ত আছে যেগুলো নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে। এগুলো হচ্ছে এমন কোনো কাজ করেন যা অনানুগত্যের সামিল, বা অন্য কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে, বা কর্তব্য সম্পাদনের জন্য বাধা সৃষ্টি করে, ছুটি নিয়ে বা না নিয়ে বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া অন্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে কাজে অনুপস্থিত বা বিরত থাকলে, কোনো কর্মচারীকে তার কাজ থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা কর্তব্য পালন না করার উস্কানি বা প্ররোচিত করলে, এবং সরকারি কর্মচারীকে কাজে উপস্থিত হতে বা কাজ করতে বাধা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। আমরা জানি এখানে খুব অল্প সময়ের দুটো নোটিশে তাদের চাকরিচ্যুত করা পর্যন্ত, মানে অনেক পদক্ষেপ নিয়েও হতে পারে, কিন্তু অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে শাস্তিমূলক, কিন্তু চাকরিচ্যুত করা যাবে এরকম অপশন আছে। আগে যেটা ছিল বিভাগীয় মামলা করতে হবে, সেই মামলার মাধ্যমে ধাপে ধাপে খুবই লেংদি একটা প্রসেস ছিল, সেই প্রসেসে এটা করতে হতো। এখন এটাকে সহজীকরণ করার চেষ্টা করা হয়েছে, এবং বলা বাহুল্য এটা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করবেন না। তারা নিজেদেরকে আসলে যে জায়গায় দেখতে পছন্দ করেন, তারা যা ইচ্ছে তা করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এবং এই যে তারা রাস্তায় নেমে আসলেন, মজার ব্যাপার হলো তারা যে নেমে আসলেন, এই অধ্যাদেশ কিন্তু জারি হয়ে গেছে, তার মানে এটা এখন আইনের মতো এফেক্টিভ। সরকার চাইলে এই অধ্যাদেশের অধীনে এই অপরাধগুলো কিন্তু এখন সংগঠিত হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে। এর মধ্যে কতগুলো বাজে কাজ হয়েছে। আমি আবারও বলছি, আমি আসলে এই টেকনিক্যালিটিসে ঢুকছি না, কোনটা ভালো কোনটা খারাপ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনা দরকার, তাদের কাজের যোগ্যতা দক্ষতা মূল্যায়ন করা দরকার, সেটার ভিত্তিতে তাদেরকে রাখা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়া দরকার। 79 সালে কিন্তু এটা ছিল, ক্রমাগত কেউ খারাপ পারফর্ম করলে তার চাকরি যেতে পারে সেই অপশান ছিল। এই অপশানগুলো আনতে হবে। বাংলাদেশের বাজেটের, রাজস্ব বাজেটের প্রধান খরচটা হয় এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে পোষার জন্য, তাদের বেতন ভাতা এবং অবসর পরবর্তী যে সুযোগ সুবিধা আছে তার জন্য। সুতরাং জনগণের টাকা খরচ করে এত ইনএফিশিয়েন্ট একটা বিরাট সংখ্যক কর্মচারী পোষার কোনো মানে নাই। আমাদের এই সরকারের সাইজও কমাতে হবে, এই আলোচনা আরেক দিন। যাই হোক, আরেকটা কথা একটু সাথে যোগ করে রাখাও ভালো। শেখ হাসিনা যেহেতু এদেরকে প্রচুর খাতির করতে চেয়েছেন, হাতে রাখতে চেয়েছেন, নানান রকম অন্যায্য সুবিধাও দিয়েছেন, সুতরাং তারা মনে করছেন একই রকম পরিস্থিতি আছে, এবং এটা সবসময় হয়। কাউকে এই ধরনের একটা অন্যায় সুবিধা দিলেও এটা প্রত্যাহার করা খুবই টাফ হয়, ডিফিকাল্ট হয়, সেটাই হচ্ছে। এর মধ্যে অকাজ হয়েছে। আমি আমাদের এটা বরাবরের মতো দেখেছি, এনসিপির নেতারা হুমকি দিচ্ছেন আবার বিপ্লব করবেন, এখানে গিয়ে, বন্দরে গিয়ে, সচিবালয়ে গিয়ে। একটা কথা মনে রাখা দরকার, তাদের এইসব জায়গা থেকে সরে আসা উচিত। তারা কোনোদিন কোনো বিপ্লব করেননি। এটা একটা গণ অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের সামনে তারা ছিলেন মাত্র। এটা তাদের অর্গানাইজ করাও গণ অভ্যুত্থান না। আবারও বলছি, তাদের অর্গানাইজ করা গণ অভ্যুত্থানও না। সুতরাং এই রকম হুমকি ধামকি ভালো কিছু না। সরকারের কিছু কর্মচারী, প্রজাতন্ত্রের কিছু কর্মচারী যদি এই ধরনের মুভমেন্টে যায়, সেটা সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, এমনকি নতুন আইনেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যা যা করার। এমনকি তাদেরকে এই আন্দোলন থেকে সরানোর জন্য যদি বল প্রয়োগ করতে হয়, সেটাও সরকার করবে। তারা কেন হুমকি দেবেন এভাবে? এগুলো খুবই খারাপ প্রবণতা এবং দেশকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করে। শুধু সেটাই না, আমরা দেখলাম যে আজই ওখানে আরেকটা সংগঠনও কাছাকাছি একটা সমাবেশ মতো করেছে এই কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে। কোনোভাবে আমরা এগুলোকে সমর্থন করি না, করতে পারি না। এবার শুরুতে যে বিষয়ে কথা বলছিলাম, মূল ইস্যু, এটা সরকার কতটা রাষ্ট্রকে না বুঝে এই রাষ্ট্রের দায়িত্বে আছে তার প্রমাণ। দেখি আমরা গত কিছুদিন থেকেই সরকার সংঘাতে নেমে পড়েছে দুটো সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান, যে দুটো শক্তিশালী প্রতিষ্ঠান সরকারের
প্রতি সমর্থন না রাখলে সরকারের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। দুটোর সাথে একসাথেই যুদ্ধে নেমেছেন, একটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে সেনাবাহিনী। সো সরকার টার্মোয়াইলের মধ্যে আছে। তো এই প্রেক্ষাপটে এই অধ্যাদেশ যদি রেডিও থাকে, এটা তারা জারি করতে গেলেন কেন? এখন কেন গেলেন? তারা করে দিলেন, ঠিক আছে, আপনি এটা করেছেন। তো এই মুহূর্তে যেহেতু একটু খারাপ পরিস্থিতি আছে, সেদিকটা এক ধরনের সুস্থির অবস্থা, আসার পরে এই অধ্যাদেশে তারা যেতে পারতেন যদি যেতে চান। গেলেন, এতে প্রমাণ করলেন কিছুই বোঝেন। ওই দুইটার সাথে একসাথে ফাইট করা, সেনাবাহিনী বিএনপির সাথে একই সাথে ফাইট করাও স্টুপিডিটি। তারপর এখন এখানে যোগ করছেন, এর মধ্যে দীর্ঘদিন থেকে এনবিআর ফাইট করছে, সরকারের সাথে আন্দোলন করছে, সব একত্র করছেন। আর স্বাভাবিকভাবেই যেহেতু দীর্ঘদিন থেকে সরকার যে কোনো অন্যায্য দাবি দাবার বিরুদ্ধেও কিছু বলেনি, আরও অনেকেই মাঠে আছে ন্যায্য অন্যায্য নানান দাবি দাওয়া নিয়ে। খেয়াল করি দলগুলো যখন প্রধান উপদেষ্টার সাথে বসেছে, তারপর প্রেস সেক্রেটারি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশে নাকি একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। প্রধান উপদেষ্টা বলছেন, তো যুদ্ধাবস্থা যদি বিরাজ করে উনি বুঝে থাকেন, নতুন নতুন ফ্রন্ট এখন খুলছেন কেন? এবং এটা কিন্তু সত্য, আওয়ামী লীগ সংঘাত বাঁধানোর চেষ্টা করবে বা কোনো কারণে বেঁধে গেলে সেখানে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কেন ওবায়দুল কাদেরের একটা ইন্টারভিউ আমাদের সামনে এসছে ভারতীয় একটা মিডিয়ার সাথে, সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন তিনি নাকি 3 মাস দেশে ছিলেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু তার দাবি হচ্ছে ছিলেন, এবং তিনি এই যে সব কেওস হচ্ছে সেখানে কিছু করা যায় কিনা সেই চেষ্টা করছিলেন। ওবায়দুল কাদের বলুক না বলুক, এই ধরনের চেষ্টা যে আছে, এই ধরনের চেষ্টা যে হবে, এটা আমরা খুব ভালো মতো জানতে পারি, বুঝতে পারি। তারা টাকা খরচ করে ঝামেলা বাঁধাবে, ঝামেলা বেঁধে গেলে সেখানে টাকা ঢালবে যাতে ঝামেলাটাকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এগুলো তো নতুন কথা না, সরকার রিপিটেডলি বলেছে এবং এগুলো বলে আমাদের সমর্থন অর্জন করারও চেষ্টা করছে। তো তাহলে এসব নতুন নতুন কেওসের মধ্যে সরকার ঢুকছে কেন? এই প্রশ্ন তো আমরা করতেই পারি, বা আমাদের করা উচিত। অবিশ্বাস্যভাবে করল। সেজন্যই বলছি যে সরকার যত সময় ক্ষমতায় থাকছে, আস্তে আস্তে এই প্রশ্ন উঠতে শুরু করবে। বাকি সব কিছু বাদ দেই, নির্বাচন পর্যন্ত যাওয়ার জন্য এই সরকারকে ডেইলি রুটিন, ডেইলি কাজও যা যা করা দরকার, যা যা ম্যানেজ করা দরকার, সেটাও আদৌ তারা পারবে কিনা, এই প্রশ্ন করা দরকার। এবং এই প্রশ্ন আমাদের মনে হয় জোরে সোরে তুলতে হবে। অন্তত সরকারি কর্মচারীদের সাথে যা ঘটেছে, তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না যে এখানে এরকম হবে? তাদের কাছে কি এটার সুযোগ ছিল না যে তারা তাদের সাথে, যারা যারা এইসব করছে তাদের সাথে বসবেন? কিছুই করেননি। সো এইরকম একেবারে অযোগ্য, এই দেশকে বুঝতে না পারা একটা সরকার আমাদের বিপদই বাড়াচ্ছেন, আমাদের দেশটাকে আরও আনস্টেবল করে তুলছেন, আমি সেভাবেই বলতে চাই। রোহিঙ্গা প্রত্যাবাসনে এক বিরাট সুখবর আমাদের সামনে এসে হাজির হয়েছে বলে কেউ কেউ বলছিলেন, এবং আমি অবাক হয়ে দেখেছিলাম কোনো কোনো মিডিয়ার খবরে বলা হচ্ছিল 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নিয়ে যাচ্ছে বা ফেরত নিয়ে যেতে রাজি, এরকম হেডলাইন। পরে অবশ্য অনেকে পরিবর্তন করেছেন। মিসকমিউনিকেশন সরকারের দিক থেকে হয়নি। আমরা সরকারের প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজে এটা এসছে, ওখানে আমরা তখন দেখেছি আসলে ব্যাপারটা এই যে মিয়ানমারের জান্তা সরকার, আই রিপিট, মিয়ানমারের জান্তা সরকার বলেছে 1,80,000কে তারা ভেরিফাই করে তাদেরকে প্রত্যাবাসন করার যোগ্য বলে তারা মনে করেন। তখন ইনস্ট্যান্ট একটা ভিডিওতে বলেছিলাম, আমি বিস্তারিত কথা বলবো কেন আমি মনে করি না এই রোহিঙ্গা যাদেরকে শনাক্ত করা হয়েছে তারা এই সরকারের মেয়াদকালে অন্তত যাবে, বা পরের সরকারের মেয়াদকালেও কি যাবে, সেই প্রশ্নটা আমি আলোচনা করতে চাই একটু বিস্তারিতভাবে। আমি আমার আলোচনার মধ্যে চ্যালেঞ্জ শব্দের, একটা আলোচনায় চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করেছিলাম। আমি খুব স্পন্টেনিয়াসলি কথা বলি, আপনারা যারা আমাকে শোনেন তারা জানেন আমি আনকাট ভিডিও করি, আমি কোথাও কোনো রকম কোনো স্ক্রিপ্টিং করি না, ফলে কখনো কখনো হতেই পারে এই শব্দটা ব্যবহার না করাই হয়তো ভালো ছিল, কিন্তু আমি এই শব্দটা অন করছি এখন, যেহেতু আমি বলেছি। আমি মনে করি না এই রোহিঙ্গারা ফেরত যাবেন। কেন যাবেন না বিস্তারিত এবার একটু বলতে চাই। তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো যে এটার কি সরকারের একদম কোনো ক্রেডিট নেই যতদূর হয়েছে? অ্যাপারেন্টলি ক্রেডিট মনে হতে পারে, কারণ আবারও একটু বলে রাখা ভালো, এই প্রসেসটা, এই যে যাচাই বাছাইয়ের প্রসেসটা কিন্তু শেখ হাসিনার আমলের 17-18-তে আসার পরই ওগুলোর তালিকা বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছে, তারা দীর্ঘদিন যাচাই বাছাই করেছে, এতদিন হয়নি এখন হয়েছে। এটাকে অ্যাপারেন্টলি সরকারের একটা ক্রেডিট হিসাবে দেখা যায়। আবার জানতার কি কোনো একটা দুরভিসন্ধি আছে, এই প্রশ্নও হয়তো করা যায়। যাই হোক, কেন মনে করছি এই রোহিঙ্গারা ফেরত এই সরকারের আমলে, মানে এই সরকার মানে সর্বোচ্চ আমি প্রধান উপদেষ্টার বক্তব্য যদি ধরি, আগামী বছরের জুন সে সময় যাবে না। আমরা জানি যে মিয়ানমারের যে সর্বশেষ নির্বাচন, সেখানে অং সান সুচির দল যেটা ছিল, তার নেতৃত্বাধীন জোট একেবারে ধ্বংস করে দিয়েছে জান্তা সমর্থিত দলকে। মানে আমি প্রায় বলি যে ডিফ্যাক্টো পাওয়ারে থাকা মিলিটারি জান্তা
এইরকমভাবে হেরে গেছে, মানে মিয়ানমারেও কি অসাধারণ নির্বাচন হয়, ক্ষমতা হস্তান্তর হয়নি, খানিকটা আমাদের 70 সালের নির্বাচনের মতো। আমরা জিতেছি, এমনকি ইয়াহিয়ার অধীনে একটা চমৎকার নির্বাচন হয়েছিল, কিন্তু আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই বলে আমরাও একটা গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিলাম। পরে আমরা স্বাধীন হওয়ার কারণে এটা আমাদের স্বাধীনতা যুদ্ধ, ওখানেও তাই হয়েছে, একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং নানা রকম গোষ্ঠী বিভিন্ন জায়গায় ফাইট করেছে। আমাদের মনোযোগের জায়গা হচ্ছে মিয়ানমারের দুটো প্রভিন্সের সাথে আমাদের বর্ডার আছে, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে রাখাইন, এবং রোহিঙ্গা সংকটের সাথে এক্সক্লুসিভলি রাখাইন প্রভিন্সই জড়িত, যেটাকে আরাকান নামেও একসময় ডাকা হতো। সো কেন আমরা মনে করছি জান্তার এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো যোগসূত্র নেই? আমরা যদি এই প্রশ্ন করি, আচ্ছা মিয়ানমারের কত % জান্তার নিয়ন্ত্রণে আছে, উত্তর হচ্ছে 20 থেকে, মানে বিভিন্ন রকম ডেটা টপ মিডিয়াগুলোতেই পাবেন আপনি, এটা 20 থেকে 23-24%, সবচেয়ে বেশি 20-21%ই বলা হচ্ছে। এই ছবিটা খেয়াল করুন, এটা গত নভেম্বরে বিবিসির একটা ছবি। এখানে গাঢ় সবুজ যেটা, সেটা হচ্ছে জান্তার নিয়ন্ত্রণে থাকা যে অঞ্চল, এখানে যেটা স্ট্রাইপ আছে, রেডিশ স্ট্রাইপ দেয়া, এই অংশটা বিভিন্ন জাতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে, বিভিন্ন বেসরকারি বাহিনী আছে ওখানে, তাদের নিয়ন্ত্রণে। আর হালকা সবুজ যে জায়গাগুলো, সেগুলো কন্টেস্টেড হচ্ছে, এগুলো ফাইট করছে দুপক্ষই নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। বাংলাদেশে বর্ডারের আশপাশে দীর্ঘ পর্যায় পর্যন্ত কেউ যদি দেখেন, এখানে হালকা সবুজও নাই, গাঢ় সবুজ তো দূরেই থাকুক, লাল স্ট্রাইপ, তার মানে এই জায়গাগুলো বিরাট একটা এরিয়া পুরো বিদ্রোহীদের দখলে। আমরা সর্বশেষ জানি আরাকান আর্মি, মানে রাখাইন প্রভিন্সে আরাকান আর্মির দখলে এটা আসলে এখন চলে গেছে, এটা এখন তারাই নিয়ন্ত্রক এই ক্ষেত্রে। সুতরাং জান্তা যদি বলে আমি রোহিঙ্গাদেরকে নিয়ে যাব 1,80,000 নেয়ার যোগ্য, তো সে কি রাখাইনে এদেরকে নিতে পারবে? সম্ভব? নো ওয়ে। আরাকান আর্মির সাথে যোগাযোগ ছাড়া, ওরা কনভিন্সড হওয়া ছাড়া কোনোভাবেই রোহিঙ্গা অন্তত অদূর ভবিষ্যতে ফেরত যাবার কোনো সম্ভাবনা নেই। ইয়াঙ্গুন সহ বেশ কিছু শহরে জান্তার নিয়ন্ত্রণ আছে, এবং এনইউজি সুচির দলের নেতৃত্বাধীন একটা প্রবাসী সরকার আছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। তারা বলছে 350টা টাউনশিপের মধ্যে 100টারও কমের উপরে নিয়ন্ত্রণ আছে। তবে যদিও বড় শহরগুলো এখনও জান্তার নিয়ন্ত্রণে আছে, এই অবস্থা থেকেই যাবে সেটাও বলা যায় না, কিন্তু অবস্থা তো ভিন্ন হবেই। তাহলে আইদার তাদেরকে যুদ্ধে পরাজিত করে দখল করতে হবে। প্রশ্ন হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর কি সেই পরিস্থিতি আছে? উত্তর হচ্ছে অদূর ভবিষ্যতে নেই। আরেকটা কি হতে পারে? আরেকটা হচ্ছে এদের সবার সাথে আলোচনায় বসতে হবে, বসে তাদেরকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়ে, তাদের যথেষ্ট ক্ষমতা মেনে নিয়ে যুদ্ধ শেষ করতে হবে, বা এই জায়গাগুলোর দখল তাদেরকে পেতে হবে। তার মানেটা হচ্ছে এই, পরের যে অপশনটা সেটাও যদি হয়, মানে এই জায়গাগুলো তো স্বাধীন এখনই হয়ে যাচ্ছে না, স্বাধীন যদি নাও হয়, আরাকান আর্মিকে রাখাইন প্রভিন্সে খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার দিয়ে রেখে তাদের সাথে ডিলে যেতে হবে জান্তাকে ভবিষ্যতের মিয়ানমারে। ফলে এদের সাথে নেগোসিয়েশন ছাড়া কোনোভাবেই, রিপিট, কোনোভাবেই রোহিঙ্গা যেতে পারবে না। কেউ একটা কথা বলেন যে চীনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। চীনে অত্যন্ত অবিশ্বাস্য একটা কূটনীতি আছে চীনের এখানে। দীর্ঘদিন থেকে চীন মিয়ানমারের জান্তাকে সমর্থন দিয়ে এসছে, তাদের বিরুদ্ধে মানে প্রস্তাব পাশ হওয়া দূরে থাকুক, নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠতেই দেয়নি চায়না, ভেটো দিয়েছে চায়না এবং রাশিয়া, রিপিটেডলি দিয়েছে, বহু ঘটনা আছে। তো তারা তাকে বাঁচাবে, তারা সমর্থন দিচ্ছে। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি, মিয়ানমারকে অস্ত্র যোগানোর ক্ষেত্রে তার উপরে যখন ওয়েস্ট অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে, 3টা দেশ, চায়না, রাশিয়া এবং ভারত, সমানে অস্ত্র জুগিয়ে গেছে তাদের এই ফাইটের জন্য। তো যাই হোক, এই প্রেক্ষাপটে এসে যেটা দাঁড়ালো, শুধু জান্তা না, যখন দেখা গেল বিভিন্ন জায়গায় বিদ্রোহীরা অনেক ভালো করছে চায়না, তখন ওই বিদ্রোহীদেরও পাশে গিয়ে দাঁড়ালো। এবং আরাকান আর্মি তারা যখন এখানে ফাইট করছে, তখন তাদের সাথেও চাইনিজদের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, এবং তাদের উপরেও চাইনিজদের নিয়ন্ত্রণ আছে। তাই কেউ বলতে পারেন যে চায়নার যেহেতু নিয়ন্ত্রণ আছে, দুই পক্ষের ওপরই চায়না ম্যানেজ করে দিয়ে দেবে। প্রশ্ন হচ্ছে কি তাই দেবে? দেওয়ার কোনো কারণ আছে, সম্ভাবনা আছে? আমরা সেই প্রশ্নটার আলটিমেট জবাব খুঁজব। তার আগে আরেকটা কথা বলে রাখা দরকার, মিয়ানমারের মানুষজনকে নিতে চাইলেই কি তারা যাবেন? শেখ হাসিনার সময়ে, গত নির্বাচনের আগে
মানে 23 সালের নভেম্বর ডিসেম্বরে সরকার মরিয়া হয়ে একটা সাফল্য দেখাতে চাচ্ছিল, মানে নির্বাচন ভালো করবে এই জন্য না, নির্বাচনের আগে আগে বলছে এই কারণে, এটা দেখিয়ে শেখ হাসিনাও তার অনেক ক্যাপেবিলিটি দেখাতে চাইতেন নির্বাচনটা 2 নম্বরই করার জন্য, যে দেখো নির্বাচন যেমন হয়ে যাক, আমি কিন্তু এটা করছি, উন্নয়ন করছি, এই ভালো করছি, সেই ভালো করছি। সেখানে 1000-এর বেশি সংখ্যার একটা রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার কথা ছিল। কিন্তু এখানে খুব সিরিয়াস প্রশ্ন আছে, তাদের নাগরিকত্ব দেয়া নিয়ে যে প্রসেসের কথা তারা বলছিলেন সেটা রোহিঙ্গাদের দিক থেকে অনেক ক্ষেত্রেই মানা হয়নি। তার চাইতে জরুরি কথা, তাদেরকে যেখানে প্রত্যাবাসন করার কথা ছিল এক ধরনের ক্যাম্প বানানো হয়েছে, তাদের আদি যে ভূমি সেই ভূমিগুলো আসলে আর বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই নেই। তাদেরকে অন্য মানে ক্যাম্পের মতো বানিয়ে সেখানে এক তো প্রাথমিকভাবে ক্যাম্পে রাখবে, তারপরও তাদেরকে ভিন্ন জায়গায় নিয়ে যাবে, যেসব জায়গায় নিয়ে যাবে বলে দেখানো হচ্ছে, বাংলাদেশে একটা দলকে নিয়ে যাওয়া হয়েছিল, তারা ফিরে এসে বলেছিল তারা পছন্দ করছে না। সুতরাং রোহিঙ্গারা তাদের পছন্দ মতো রিপ্যাট্রিয়েশন যদি না হয়, মানে তাদের প্রত্যাবাসন যদি না হয়, সে নিজেও যাবে না। সুতরাং ধরে নিলাম সবাই রাজি হলো, কিন্তু তাদেরকে তাদের সুবিধা মতো তাদের নাগরিকত্ব দিয়ে, নিরাপত্তা দিয়ে এবং তাদের ডিজায়ার্ড জায়গা যেটা তাদের ওখানে ছিল সেই জায়গাগুলো কি আছে? রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করার সাথেই তো জড়িত যে আসলে ওই জায়গাগুলো নেই, অনেক ক্ষেত্রেই নেই, আমি সব ক্ষেত্রে বলছি না। সেটাও আরেক বিস্তারিত আলোচনা আরেকদিন করব কি না। মানে রাখাইন প্রভিন্সটাতে কে কেন্দ্র করে এখানে এক্সপোর্ট প্রসেসিং জোন, এখানে ডিপ সি পোর্ট কিয়াকফিউ, এখানে আরেকটা জরুরি বিষয় হচ্ছে চায়নার পাইপলাইন, গ্যাস এবং অয়েলের পাইপলাইন আছে, অনেক কিছুর কারণে এই জমির বহু কিছু এখন ভিন্নভাবে ভিন্ন কারণে ইউজড হচ্ছে। এগুলো চাইলেই ওদেরকে ফেরত দিয়ে দেওয়া যাবে না। তারপর তাদের পছন্দসই কিছু একটা খুঁজে টুজে বের করা, সব কিছু মিলে এদিক থেকে একটা জটিলতার জায়গা আছে যে রোহিঙ্গারা তাদের ডিজায়ার্ড প্রত্যাবাসন না হলেও যাবেন না। এবার যে কথাটা বলছিলাম, চায়না কি তাহলে, যেহেতু প্রধান উপদেষ্টা গেছেন এবং অনেকে বলেন উনি ওনার জাদু দেখিয়ে চায়নাকে কনভিন্স করতে পেরেছেন এবং চায়না এখন জান্তাকেও বলে দিচ্ছে, চায়না এখন আরাকান আর্মিকেও বলে দেবে, ইজ ইট দ্যাট ইজি? আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। আমি আগেও একদিন বলেছি, আরাকান আর্মি দীর্ঘদিন রোহিঙ্গাদেরকে তাদের পাশে চেয়েছিল, একই জায়গায় তারা একসাথে ফাইট করতে চেয়েছিল। কিন্তু সম্প্রতি যেটা হলো, যখন এই অঞ্চলে রাখাইন প্রভিন্সে জান্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, মিলিয়ানমারের যে মিলিটারি আছে, তাতমাদাও বলে ওদেরকে, তাতমাদার অবস্থা যখন খারাপ হয়ে যাচ্ছিল, তখন তারা একটা ট্রিক করে, তারা রোহিঙ্গাদেরকে, মানে যে রোহিঙ্গারা মিয়ানমারে রয়ে গেছে এই সংখ্যাটা 5 থেকে 6 লাখ, এদেরকে লোভ দেখিয়েছে তারা যদি তাদের হয়ে যুদ্ধ করে, মানে জান্তার হয়ে যুদ্ধ করে আরাকান আর্মির বিরুদ্ধে, তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। ফলে অনেক রোহিঙ্গা আরাকান আর্মির বিরুদ্ধে ফাইট করেছে এবং মিয়ানমার জান্তা এই অঞ্চলে পরাজিত হওয়ার পর পাল্টা আরাকান আর্মির রীতিমতো পাল্টা অভিযানের মুখে বা ঝুঁকিতে রোহিঙ্গারা আছে, যেটা ইভেন বাংলাদেশে বাকি রোহিঙ্গারা ফেরত চলে আসবে এই পরিস্থিতিও বিরাজ করছে। সেখানে আরাকান আর্মি কনভিন্সড হয়ে নিয়ে যাবে চায়নার কথাতেই, এত সোজা? তার চাইতেও জরুরি কথা, আরাকান আর্মি রাজি হলো, ধরে নিলাম চায়না আরাকান আর্মি জান্তা সবাইকে কনভিন্স করে একটা ভালো প্রত্যাবাসন করবে। এখন আমি যদি প্রশ্ন করি, এত বড় একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, এত বড় একটা স্ট্র্যাটেজিক মানে গিফট বা স্ট্র্যাটেজিক ডিসিশন যেটা বাংলাদেশের জন্য এত ভালো হবে, সেটা ডক্টর ইউনূসের সরকারকে চায়না দেবে কেন? চায়না দেবে এমন একটা সরকারের সাথে, ধরে নিলাম চায়না এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাত্ত্বিকভাবে, আমি মনে করি না চায়না এটা নিয়েছে, কিন্তু যদি নিয়ে থাকে, সে পরবর্তী নির্বাচিত সরকারকে দেবে, দেওয়ার মাধ্যমে সে বিনিময়ে আরও কিছু চাইবে। কারণ বাংলাদেশের রোহিঙ্গা আমাদের শুধু ফিনান্সিয়াল না, বিরাট সিকিউরিটি থ্রেট আছে। সুতরাং এত বড় একটা স্ট্র্যাটেজিক ডিসিশন চায়না কোনোভাবেই ডক্টর ইউনূসের সাথে নেবে না। এটার মানে এই না যে ডক্টর ইউনূসকে তারা ছোট মনে করেন। ও দেখছে এই সরকার ইভেন 9 মাস ক্ষমতায় থাকতে পারে, 9 মাসেরও কম হয়ে গেল, ডিসেম্বরের মধ্যে যদি আমরা এপ্রিলে ঢুকে পড়েছি, তো তার সাথে কেন সেই ডিলটা করবে? করবে না, নো ওয়ে। পরের সরকারের সাথে করবে? আমি সন্দিহান। কারণ হচ্ছে ওই যে বলেছি যে রাখাইন প্রভিন্সের যে অবস্থা আছে, এই অবস্থা খুব সহজ হয়ে যাবে না, চায়নারও পুরো নিয়ন্ত্রণে চলে যাবে, চাইলেই হয়ে যাবে, নট নেসেসারিলি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিও পলিটিক্যাল হটস্পটে পরিণত হয়েছে। ভারতেরও ইন্টারেস্ট আছে, আমরা জানি রাখাইন প্রভিন্সের এদিক দিয়েই ভারতের কালাদান মাল্টিমডাল প্রজেক্ট আছে এবং ওখানে যে সিত্তাওয়ে পোর্ট আছে, সেটা দিয়ে তারা 7 সিস্টার্সের একটা অল্টারনেটিভ পথ খুলতে চেয়েছে।
তাদের জন্য এটা খুবই জরুরি, যদিও এই অঞ্চলের সংকটের কারণে যেটা হয়েছে, এটাতে ভারতের এখন ঝামেলা তৈরি হয়েছে। কারণ আরাকান আর্মির বিরাট একটা কন্ট্রোল এরিয়ার ভেতর দিয়ে এটা যেতে হয়, এবং আরাকান আর্মি, আমি অনেকে আগে বলেছিলাম, তাদের সাথে একটা বিট্রেয়ালের হিস্ট্রি আছে ইন্ডিয়ার। সেই কারণে আরাকান আর্মি ভারতের প্রতিও খুব প্লিজ না, যদিও তারা এখানে আলোচনা করার চেষ্টা করছে। তো সব কিছু মিলিয়ে আসলে চায়নার খুবই গুরুত্বপূর্ণ মধ্যস্থতায় হলেই ভারত আবার এখানে চুপ করে থাকবে। আবার এদিকে আমেরিকা তার ইন্টারেস্টে আছে, আমেরিকা তার গ্লোবাল বহু জায়গায় ফুটপ্রিন্ট সরিয়ে নিলেও চায়না ইস্যুতে এখন পর্যন্ত অন্তত কিছু পদক্ষেপ দেখা যেতে পারে। সব কিছু মিলে এই জায়গাটা খুবই জটিল, খুবই 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 টাফ ব্যাপার। অদূর ভবিষ্যতে এই সংকটের সমাধান হবে বলে আমি পরের যে নির্বাচিত সরকার আসবে সেখানেও এটা প্রসেস শুরু হবে বলে আবার সিরিয়াস সন্দেহ আছে। তারপরও যদি ধীরে ধীরে হয় সেটা ভালো। আমাদের সরকারের যে ক্রেডিট আমরা রেদার দিতে চাই, ক্রেডিট যতটুকু ততটুকু, এটা ডক্টর ইউনূস হওয়াতেই এটা হয়েছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা ক্রেডিট দিতেই পারি যে 1,80,000 রোহিঙ্গাকে তারা যে লিস্ট মেনে নিয়েছে সেটা দেখা যেতে পারে। যদিও এর মধ্যে আমরা যদি এরকম আর একটা কনস্পিরেসি থিওরি যদি কেউ বলেন, বা অল্টারনেটিভ থিওরি যদি বলি, এরকম যে তারা আসলে এটা দিয়েছে আরও কিছু রোহিঙ্গাকে নিয়ে যুদ্ধ করাতে চায়। কারণ আগেও তারা করিয়েছে যে ঠিক আছে তুমি আসো, তোমাকে আমি সব দেব, নাগরিকত্ব সহ, তুমি আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করো। এটা হতে পারে। আর যদি এটা নাও হয়ে থাকে, এটা দিতে পারি যে এতদিন তো হয় নাই, এই তালিকাটা হলো। নাম্বার 2 হচ্ছে, যেটা বেশি জরুরি, কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিবকে এনে, এটা উনি এমনিতেই আসেন, আমি বলেছি, আপনারা নিশ্চয়ই জানেন, এটাও তিনিই জানিয়েছেন, তার বক্তৃতাতেই ছিল। তিনি প্রতি রমজানে পৃথিবীতে মুসলমানরা বিপদে আছে এরকম কোনো অধ্যুষিত এলাকায় যান, তাদের সাথে একদিন উপবাস করেন, তাদের সাথে ইফতার করেন। এটা ওনার একটা দীর্ঘদিনের চর্চা। সো রোহিঙ্গা ওখানে উনি এমনিই আসতে পারেন, তারপর আমরা ক্রেডিট যদি সরকারকে দিয়ে দিলাম। কিন্তু যেটা জরুরি, তাদের ফান্ডিং কমে যাওয়ার যে প্রবাবিলিটি ছিল সেটা আপাতত ঠেকানো গেছে। সেই $12 পার মান্থ এখনও এটা ঠিক আছে। এটা আমাদের উপরে অন্তত ফিনান্সিয়াল প্রেশারটা কিছুটা কমাবে। এই সব ক্রেডিট আমরা সরকারকে দিতে চাই। আপাতত অন্তত আমাদের অর্থনীতির উপরে চাপ আরও বাড়লো না, অলরেডি আছে, আরও বাড়লো না। কিন্তু অন্য সব কিছু বলে অহেতুক একটা ক্রেডিট তাকে দিয়ে, যে ক্রেডিট ইভেন সরকার ক্লেম করেন, আমি আবারও বলছি, প্রধান উপদেষ্টার ফেসবুকে এভাবে লেখাই ছিল না, কিন্তু কিছু মানুষজন এটাকে এমনভাবে পোর্ট্রে করছেন, এবং পোর্ট্রে করে পরের কথাটাই হচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। সুতরাং আমরা বুঝতে পারি এটা না বললেও হতো, কিন্তু লিখেই দিচ্ছেন। ওনার এত সাফল্য, এত কিছু, সুতরাং ওনাকে 5 বছর আরও আমরা ক্ষমতায় রাখতে হবে। এই আলাপের কারণে এই কাজগুলো করছেন। এগুলো করে ক্ষতি করা হচ্ছে, কারণ এতে আমরা এমন একটা জিনিস সরকারের ওপরও চাপিয়ে দিচ্ছি, ডক্টর ইউনূসের ওপরে চাপিয়ে দিচ্ছি, যেটা তিনি নিজেই ক্লেমই করেন না। পরে যখন এটা হবে না আসলে পরে যখন এটা হবে না, তখন মনে হবে যে উনি পারলেন না, অথচ উনি পারবেন বলে ক্লেমও করেন নাই। আমি আশা করি সরকারের দিক থেকে সবচেয়ে ভালো হবে এটা, সেটা হচ্ছে, যেহেতু এটা আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ মিস্টার খলিলুর রহমানের বরাতে এসছে, তিনি এই ব্যাপারগুলো ক্লিয়ার করবেন। সম্ভাবনা আসলে কতটুকু আছে, কেমন আছে, খুব সব বলা যায় না, স্বাভাবিকভাবেই ভেতরে অনেক কিছু হয়, কিন্তু কতটুকু আছে, কেমন আছে, সেটা একটু করা দরকার হবে। কিন্তু একটা কথা বলে শেষ করি, এই জায়গাটা খুবই টাফ একটা ভলেটাইল সিচুয়েশনের মধ্যে আছে। রোহিঙ্গাদের ব্যাপারে জান্তার সাথে কথা বলছি, সেটা আরাকান আর্মির কেমন পছন্দ হয় না হয়, তারা লটস অফ